স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। কথায় আছে ক্যাচ ইজ উইন ম্যাচেস, অথচ প্রায় সময় ক্রিকেট মাঠে বল তালুবন্দি করতে ব্যর্থ হয়ে চাপে পড়ছে বাংলাদেশ। এই দুর্বলতা কাটাতে এসছেন প্রথম দিনে নানান তরিকা ড্রিল দেখিয়ে চমকেও দিয়েছেন নয়া ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। জিম্বাবুয়েকে টেস্টে হোয়াইট ওয়াশ করার মিশন। সিলেটে রবিবার কেমন ছিল টাইগারদের অনুশীলন? কে এম মিজানুরের ক্যামেরায় সেই খবর জানাচ্ছেন সাইফুল রূপক। গলায় সেই জোর, কাজে আছে বৈচিত্র্য, ভুল করলে রক্ষা নেই, হাত থেকে বল ফসকে গেলেই মিলবে শাস্তি। টাইগারদের নয়া ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট প্রথম দিনে নাচিয়েই ছাড়লেন শান্ত মুশফিক মিরাজদের। যেই ক্যাচ ড্রপ করুক শাস্তি হিসেবে 3টা করে পুশ আপ দিতে হয়েছে সবাইকে। কড়া মাস্টার জুটেছে, ফিল্ডিংয়ে উন্নতি না হয়ে কি আর পারবে? ইংল্যান্ডে জন্ম নেয়া প্যামেন্ট ঘরোয়া ক্রিকেট খেলেছেন নিউজিল্যান্ডে। কোচিং ক্যারিয়ারে বড় অর্জন, আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সে কাজ করা। রবিবার সবার আগে মাঠে এসে মার্কার দিয়ে প্র্যাকটিসের ছক সাজিয়েছেন। এরপর একে একে চলেছে নানান তরিকার ফিল্ডিং এবং ক্যাচিং প্র্যাকটিস। ম্যাচে হুটহাট যে কারো কাছেই বল চলে আসে। অনেক সময় ক্রিকেটারদের ফুল ফোকাসে থাকা সম্ভবও হয় না, বলের গতির কারণে সময় কম মেলে। সে কারণেই হয়তো এমন ট্রেনিংয়ে ফিল্ডারদের ফোকাস থাকবে, রিফ্লেক্সও বাড়বে, শরীর আর পায়ের মুভমেন্টও আরও পারফেক্ট হবে। আধুনিক ক্রিকেটে গ্রাউন্ড ফিল্ডিংয়ে যে দল যত ফিট, ম্যাচেও তারা ততই হিট। শুধু কি ক্যাচিংয়ে একটা দারুণ রান আউট ম্যাচে গড়ে দেয় বড় পার্থক্য। যদিও প্যামেন্টের এই ক্যাচিং প্র্যাকটিসটা অনেকটা রিলে রেসের মতো। একজন বাউন্ডারি লাইনের কাছে হাই ক্যাচ ধরলেন, এরপর আরও 3 হাত ঘুরে স্টাম্পে আঘাত, থ্রোটা পিকচার পারফেক্ট। ক্রিকেট মাঠে এমন এক বাংলাদেশকে তো দেখতে চায় খেলা প্রেমীরা। টাইগারদের এমন হার্ডওয়ার্ক প্রতিপক্ষ জিম্বাবুয়েকে ভেঙে চুরে দিতে। প্রথম টেস্টের জন্য 15 জনের স্কোয়াডে 10 জন ছিলেন সিলেটে প্রথম দিনের ট্রেনিংয়ে। ভর দুপুরে ট্রেনার ন্যাথান কেলির ভিন্নধর্মী ওয়ার্ম আপ বেশ নজরে টেনেছে। ক্ষিপ্রতা, ভারসাম্য নিয়েও কাজ চলেছে। রবিবার ছিল শুধুই ওয়ার্ম আপ আর ফিল্ডিং সেশন। যদিও প্র্যাকটিস শুরুর আগেই ব্যাটে শান দিয়েছেন সদা সিরিয়াস মুশফিকুর রহিম। তাইজুল নাহিদ রানারাও লো ইন্টেন্সিটিতে হাত ঘুরিয়েছেন। সোমবার থেকে স্কোয়াডের সবাইকে পেতে পারেন হেড কোচ ফিল সিমন্স। শুরু হবে ব্যাট বলের কারসাজি। চায়ের শহরে 20 এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট। বিপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি, ঢাকা প্রিমিয়ার লিগ, গেল 4 মাসে টাইগারদের ব্যস্ততা ছিল সাদা বলের ক্রিকেটে, ওয়ানডে কিংবা টি20-তে। সবশেষ বাঘেরার টেস্ট ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজে ডিসেম্বরের ফার্স্ট উইকে। যেই টেস্টটাতে বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতেছিল, অর্থাৎ সবশেষ ম্যাচ 4.5 মাস আগে খেললেও বাংলাদেশ কিন্তু একটা সুখস্মৃতি নিয়ে এসেছিল ক্যারিবিয়ানে। আবারও টেস্ট মেজাজে ঢুকে পড়েছে টাইগাররা। যদিও 4 মাস যেহেতু লাল বলে খেলেনি, সপ্তাহখানেকের একটা প্রস্তুতির সুযোগ পাচ্ছে। জিম্বাবুয়েকে নিশ্চয়ই দেখিয়ে দেওয়ার একটা পালা বা সুযোগ আছে, কারণ এই মাঠে অর্থাৎ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলেছিল একটা। এই মাঠের প্রথম টেস্ট, সেটা 2018-তে হয়েছিল। সেই টেস্টটাতে জিম্বাবুয়ে কিন্তু 151 রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল। সেই প্রতিশোধটা নিশ্চয়ই নিতে চাইবে মুশফিক, শান্ত, মিরাজরা। সাইফুল রূপক, 71, সিলেট। এবার হবে সেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে আক্ষেপ ঘোচানোর মিশন মিরাজের। গেল বছরের মতো রাঙাতে চান এই বছরটাও মিরাজ। টেস্টেও নির্দিষ্ট একটা পজিশনে থিতু হতে চান। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সেঞ্চুরি দেখি না আসলে, টেস্টে অনেক কাছাকাছি গিয়েও হয় না। টেস্টের সেঞ্চুরি কি দেখা যাবে কিনা এবার 2-1টা? আমি চেষ্টা করব সেঞ্চুরি করার জন্য, কারণ হ্যাঁ অনেক একটা কাছে যেও করতে পারিনি। 97 আউট হয়ে গেছিলাম সাউথ আফ্রিকার বিপক্ষে, বাট এবার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ যেন 100 করতে পারি। সাদা পোশাকে 2024 সালটা মিরাজের এক কথায় দারুণ কেটেছে। 10 টেস্টে 614 রান এসেছে উইলো থেকে। গেল বছর টেস্টে বাংলার সেরা পারফর্মার। গড় 39, 4টা 50, ঝুলিতে উইকেট 31টি। স্বীকৃতি মিলেছে হাতে নাতে। 2024-এর বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার মিরাজের হাতে। 2025-এ নিজেকে ছাড়িয়ে যাবার বড় অনুপ্রেরণা টাইগার অলরাউন্ডারের জন্যে। মিরাজ নিঃসন্দেহে এটা একটা বড় অনুপ্রেরণার যে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন 2024 সালের। সামনের পথে নিশ্চয়ই এটা আপনাকে অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছে। হ্যাঁ অবশ্যই, কারণ বর্ষসেরা ক্রিকেটার হয়েছি, এটা অবশ্যই অনেক অনুপ্রেরণা দিবে। 24টা গেল, 25-এ অনেকগুলো টেস্ট ম্যাচ আছে সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ, আপনার এক্সপেকটেশন কি আসলে অ্যাজ এ ব্যাটসম্যান কিংবা বোলার অলরাউন্ডার হিসেবে? সাকিব আল হাসান নিয়ে একটা বড় দায়িত্ব কিন্তু আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আপনি দেখেন 24 সালটা আমার জন্য অনেক ভালো গিয়েছে। ব্যাটে বলে 2টা পারফরমেন্স করেছি। 25 সালটা চেষ্টা করব যেন ওই পারফরমেন্সটা ধরে রাখার জন্য। আর যেহেতু সামনে আমাদের টেস্ট ম্যাচ আছে, এই টেস্ট ম্যাচে যেন ভালো করতে পারি সেটাই আশা থাকবে।
জিম্বাবুয়ে তো এমনিতে খুব একটা আমরা মানে আমাদের শক্তি অনুযায়ী খুব একটা বেশি আমরা চিন্তিত হবার কথা না, বাট এই সিরিজটায় যদি বলি স্পেসিফিকভাবে 3টা জায়গায় আপনারা আসলে ফোকাস দিতে চান, সেটা কোন জায়গায়? কারণ লিটন খেলছেন না, নাহিদ রানা হয়তো বা একটা টেস্টে খেলবেন না, সাকিব আল হাসান খুব স্বাভাবিকভাবেই নেই, অনেকগুলো নাম নেই আসলে। সো ওই জায়গাটায় একটু চ্যালেঞ্জের জায়গাও থাকছে কিনা? আপনি দেখেন এটা একটা যারা নিউ প্লেয়ার তাদের জন্য একটা অপরচুনিটি আমার কাছে মনে হয়, যারা নেই। আর অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট তারপরও যারা নতুন আছে তাদের তো সুযোগ দেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ তারা এরকম সিরিজে যদি তারা পারফর্ম করে তাহলে আমার কাছে মনে হয় ভবিষ্যতে ভালো হবে, কারণ আমাদের যখন ফুল টিম খেলবে তখন অনেক প্লেয়াররা সুযোগ পাবে না। সো আমার কাছে মনে হয় পারফর্ম করাটা খুবই ইম্পর্টেন্ট যারা খেলবে। মিরাজ, আপনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, লাস্ট যে টেস্টটা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে জিতেছিল, অ্যাজ এ ক্যাপ্টেন ব্যাটিংয়েও ভালো করেছিলেন, ব্যাট হাতেও ভালো সময় যাচ্ছে আপনার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। ওভারঅল নিজেকে নিয়ে কী ভাবছেন? আপনি কয়েকদিন আগেই বলছিলেন যে আসলে 5-6 এই জায়গাটায় আসলে খেলতে চান, টেস্টে আসলে আপনার চিন্তাটা কোন জায়গায়? হ্যাঁ, অবশ্যই টেস্টেও যদি আমি মনে করেন যে 6 ব্যাটিং করতে পারি বা 7 ব্যাটিং করতে পারি তাহলে খুবই ভালো হবে, কারণ আমার কাছে মনে হয় যে একটা জায়গায় ফিক্স থাকলে আমার জন্য ভালো হবে, আমি ফোকাস করতে পারবো। মিরাজ, অনেকদিন সেঞ্চুরি দেখি না আসলে টেস্টে, অনেক কাছাকাছি গিয়েও হয় না, টেস্টের সেঞ্চুরি কি দেখা যাবে কিনা এবার? দু একটা আমি চেষ্টা করব সেঞ্চুরি করার জন্য, কারণ হ্যাঁ অনেক একটা কাছে যেও করতে পারিনি, 97 আউট হয়ে গেছিলাম সাউথ আফ্রিকার বিপক্ষে, বাট এবার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ যেন 100 করতে। নাহিয়ান বিন জসিম, 71। আরও একটা মাইল ফলকে বিরাট কোহলি প্রতিযোগিতামূলক টি-20তে 50-র সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন কোহলি। তার আগে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার পৌঁছেছেন এই মাইল ফলকে। রহমান পেয়ারের রিপোর্ট। বয়স বাড়লেও বিরাট কোহলি প্রতিটা ম্যাচে যেন জন্ম দেন নতুন ইতিহাস। কিং কোহলি আবারও প্রমাণ করলেন সময় তার প্রতিভার সামনে নত। রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বেরিয়ে এসে লং অন দিয়ে এক বিশাল ছক্কা মেরে তিনি পূর্ণ করলেন 50। প্রতিযোগিতামূলক ক্রিকেটে 50-র সেঞ্চুরি, এক মাইল ফলক যেখানে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো কোহলি ছুলেন এই কীর্তি। আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে রান তাড়ায় 45 বলে অপরাজিত 62 রানের ইনিংসে বেঙ্গালুরুকে জিতিয়েছেন কোহলি। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনি স্পর্শ করলেন প্রতিযোগিতামূলক টি-20 ক্রিকেটে 50-র সেঞ্চুরি। সবার উপরে অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার, টি-20তে যার হাফ শতক 108টি। তিনে পাকিস্তানের বাবর আজম, যার 50 সংখ্যা 90টি। ক্রিস গেইল ও জস বাটলার আছেন পরবর্তী ধাপে, যথাক্রমে 88 ও 86 50 নিয়ে। 2008 সালে আইপিএলের প্রথম সিজন থেকে বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। 250 ইনিংসে 58টি 50, 8টি সেঞ্চুরি। এই সংখ্যাগুলো যেন তার লেজেন্ডারি স্ট্যাটাসের এক অংশ। আইপিএলের চলতি সিজনে দারুণ ধারাবাহিক কোহলি, 6 ম্যাচে 3টা 50। প্রথমে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে 36 বলে 59 রানে অপরাজিত থাকলেন। তারপর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 42 বলে 67 রান। আর রাজস্থানের বিপক্ষে 4টি 4 ও 2টি ছক্কায় অপরাজিত 62 রানের ইনিংস। রবিবার রাজস্থান রয়্যালসের দেয়া 174 রানের টার্গেট বেঙ্গালুরু 9 উইকেট ও 15 বল হাতে রেখে পেরিয়ে গেল। রহমান পেয়ার, 71। সেঞ্চুরি করে পকেট থেকে বের করলেন চিরকুট, যাতে লেখা এই সেঞ্চুরি শুধুই তোমাদের জন্য। পাঞ্জাবের বিপক্ষে বিস্ফোরক ইনিংস খেলে প্রত্যাবর্তন হলো সানরাইজার্সের অভিষেক শর্মার। দল জেতানো ম্যাচে অভিষেক গড়লেন নতুন সব রেকর্ড। কোহিনুর কর্নার রিপোর্ট। This one is for Orange Army। এই এক একটা শব্দ যেন সমর্থকদের প্রতি অভিষেকের ভালোবাসার সিলমোহর। 6, 1, 2, 18। কে বলবে এগুলো অভিষেক শর্মার গেল 4 ইনিংসের রান? সময়টা সায় দিচ্ছে না একদম। সমর্থকরা খুঁজে ফিরছেন সেই আগ্রাসী অভিষেককে। মিলছে কই?
ফেরার পথ নেই, এবার জিততেই হবে। পকেটে চিরকুটটা নিয়েই মাঠে নামলেন 24 বছর বয়সী এই ব্যাটার। পাঞ্জাবের এক একজন বোলার এলেন, মার খেলেন, ফিরে গেলেন। নিজের দিনে অভিষেক ঠিক কি কি করতে পারেন তা আরও একবার দেখল দুনিয়া। খরা কাটিয়ে সেঞ্চুরি করলেন, নিজেকে দেয়া ওয়াদা রাখলেন। সেঞ্চুরি পূরণ করার পর অভিষেক শর্মা একটি সাদা কাগজের টুকরো বের করেন পকেট থেকে, সেটি গ্যালারির দিকে উঁচিয়ে ধরেন। আর তখনই দেখা যায় লেখাটা, এই সেঞ্চুরি, এই পারফরম্যান্স সবটাই অরেঞ্জ আর্মির জন্য। তেরে ফুরে ফেরার দিনে আইপিএল হিস্ট্রিতে জায়গা করে নিলেন শর্মাজি। এই ইয়াংস্টারের 55 বলে 141 রানের ইনিংসটাই এখন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ স্কোর। ভারতীয় হিসেবে এই সর্বোচ্চ স্কোরের তালিকায় চূড়ায় শর্মা। সানরাইজার্সের হয়ে সর্বোচ্চ স্কোর করা ব্যাটার এখন এই ওপেনিং ব্যাটার। এক ইনিংসে 10 ছক্কা মেরে সানরাইজার্সের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড, একই সাথে 24টি বাউন্ডারি হাঁকিয়ে গড়লেন দ্বিতীয় সর্বোচ্চ বাউন্ডারি মারার রেকর্ড। অনবদ্য এমন পারফর্ম করে অভিষেক শুধু ম্যাচে জেতাননি, জিতে নিয়েছেন প্রতিপক্ষের মন। অষ্টাদশী আইপিএলে শুরু হয়ে গেল অভিষেক শর্মার রেজিম। কোহিনুর কণা, 71। ডট বলের বিপরীতে রোপণ হবে গাছ। কবছর আগে এমন পদক্ষেপে প্রশংসা কুড়িয়েছিল আইপিএল, তবে সেই প্রশংসা এবার রূপ নিয়েছে সমালোচনা ঝড়ে। ভারতীয় ভক্তদের অভিযোগ, দেশটির ক্রিকেট বোর্ড মুখে বললেও গাছ লাগাচ্ছে না সে অনুযায়ী। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। 2023 আইপিএলের প্লে অফ রাউন্ড থেকেই দারুণ এক উদ্যোগ নেয় বিসিসিআই। প্রতিটি ডট বলের বিপরীতে লাগানো হবে গাছ। জানানো হয় এমনই সিদ্ধান্তের কথা। পরের বছর একই নিয়ম থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের একেবারে লিগ পর্ব থেকেই ডট বলের জন্য চলছে গাছ গণনা। তবে এত গাছ কোথায় লাগানো হচ্ছে তা নিয়েই এবার বেঁধেছে বিপত্তি। প্রশ্ন তুলে সমালোচনায় মুখর হয়েছে স্বয়ং ভারতীয় ফ্যানরাই। এমনকি বিসিসিআই এর এই উদ্যোগকে ভণ্ডামিও বলছেন কেউ কেউ। বৈশ্বিক উষ্ণতা কমানোর লক্ষ্যে 2023 সাল থেকে বিসিসিআই এবং তাদের বেশ কয়েকটি পরিবেশ সচেতন সহযোগী সংস্থা সিদ্ধান্ত নেয় সবুজায়ন প্রকল্প চালুর। প্রতি ডট বলের জন্য 500 গাছ রোপণের এই প্রকল্পে পরবর্তীতে জেএসডব্লিউ এবং টাটার মতো জায়ান্ট প্রতিষ্ঠানও আর্থিক অনুদান ও মিডিয়া কভারেজ দিয়ে নিজেদের সমর্থন জানায়। ভারতীয় ক্রিকেট ভক্তরাও তাতে সমর্থন জানিয়ে হ্যাশট্যাগের সঙ্গে ডবল ফর ট্রিজ এবং আইপিএল গ্রিন প্রচারণায়ও অংশ নেয়। কিন্তু গাছ লাগানোর সুনির্দিষ্ট স্থান ও সংখ্যা নিয়ে অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ না করায় এবার প্রশ্নের মুখে পড়েছে বিসিসিআইয়ের এই উদ্যোগ। নতুন করে এই প্রশ্ন উঠেছে 11 এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ শেষে, যেখানে পুরো 20 ওভার খেলে 9 উইকেটে কোনোমতে 103 রান তোলে চেন্নাই। ব্যাটিং বিপর্যয়ে পড়া চেন্নাই ওই ম্যাচে ডট বল খেলেছে 61টি। সেই হিসেবে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রতি বলের বিপরীতে 18টি করে মোট 1098 গাছ রোপণের কথা জানায় কলকাতা। নাইট রাইডার্সের সেই পোস্টেই কোথায় লাগানো হচ্ছে এই গাছ প্রশ্ন তোলেন ফ্যানরা। কেউ বা আবার তুলেছেন এই বিষয়ে অফিসিয়াল তথ্য প্রমাণ ও গাছ লাগানোর স্থান প্রকাশের দাবিও। এবারের আসরে 9 এপ্রিল পর্যন্ত আইপিএলে ডট বল হয়েছে 312টি। সে হিসেবে আসর অর্ধেক শেষ না হতেই ইতিমধ্যে বিসিসিআইকে রোপণ করতে হবে 1,56,000 গাছ। এর আগে গেল বছর 18 ডিসেম্বর একটি আনুষ্ঠানিক তথ্য জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সি প্রাঙ্গণে রোপণকৃত গাছকে তারা দাবি করেছিল 4 লাখতম গাছ হিসেবে। তবে সে প্রশ্নের কমেন্ট বক্সে অনেকেই তখন বাকি 3,99,999টি গাছ কোথায় তোলেন সে প্রশ্ন। রায়ান আহমেদ, 71। জৌলুস বাড়ছে বিপিএল ফুটবলের। হামজা আসার পর লিগের মান হতে হবে টপ নচ, নতুবা তাল মিলিয়ে এগোতে পারবে না দেশের ফুটবল। 30 জুন জাতীয় স্টেডিয়ামে হবে প্রবাসী ফুটবলারদের মেগা ট্রায়াল। সেখান থেকে পছন্দ মতো ফুটবলার দলে ফেরাতে পারবে দেশের প্রথম সারির ক্লাবগুলো। দেশি প্রবাসী কম্বিনেশনের লিগের মানের সঙ্গে বাড়বে দর্শকদের উন্মাদনা। মেহেদী নাইমের রিপোর্ট। এই হলো বসুন্ধরাকে হারানোর পর মোহামেডানের ড্রেসিং রুম। 18 বছরের বিপিএল ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপার সামনে সাদা কালোরা। এই আনন্দের পিছনে রয়েছে কত হাজারো অশ্রু, যেটা মিলে যায় 2020 সালে 30 বছর পর ইংলিশ ক্লাব লিভারপুলের ইপিএল শিরোপা জয়ের সঙ্গে।
আর এই হলো ফুটবল পাগল সমর্থকদের ক্রেজিনেস। ম্যাচ শেষে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস প্রেসিডেন্ট ইমরুল হাসানকে ঘিরে ধরে আকুতি। 6 মৌসুম ধরে উঠতে থাকা দলটা যে এবারই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ টাইটেল হারানোর দ্বার প্রান্তে। পাগলা ফ্যানদের পুরনো কিংসকে দেখতে বুক ফাটছে। হামজা সামিদের বাংলাদেশে আগামী দিনের সর্বোচ্চ লিগ বিপিএলও আসছে ব্যাপক পরিবর্তন। ক্রমবর্ধমান ফুটবল ব্যবস্থার সঙ্গে ব্যাকডেটেড ফুটবল লিগের তাল মিলিয়ে চলা ছাড়া যে কোনো উপায় নেই। প্রবাসী ফুটবলারদের প্রতি বাংলার মানুষের ঝোঁক সবাই টের পাচ্ছে। সুখবর, জুনে যে 33 প্রবাসী ফুটবলাররা ট্রায়াল দিতে আসছে সেখানে থাকবে বাংলাদেশের প্রথম সারির ক্লাবগুলোর প্রতিনিধিরাও। 30 জুন ক্লাবগুলো চাইলে সেখান থেকে প্রবাসী ফুটবলার চয়েস করে খেলাতে পারবে নিজেদের ক্লাবে। এতে ফুটবল ফ্যান যেমন বাড়বে, তেমনি দেশি প্রবাসী কম্বিনেশনে লিগের মানও হবে টপ নচ। ভারতের আইএসএল দেখে বাঙালির যে আক্ষেপ সেটা অদূর ভবিষ্যতে আর থাকবে না। এবারে লিগ টেবিল দেখুন, মোহামেডানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আবাহনী মোহামেডান সেই পুরনো লড়াই আবারও ফিরছে। বাংলার ফুটবলে এর চেয়ে সুখের খবর কি আছে? মেহেদি নাইম, 71। 40 বছর বয়সেও ছুটছে রোনালদো নামের গোল মেশিন। টানা 2 ম্যাচে জোড়া গোল করলেন পর্তুগিজ সুপারস্টার। সেই সুবাদে সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে আল নাসর। আল আওয়াল পার্কে ম্যাচের প্রথমার্ধে যোগ করার সময় ফায়েজ সেলেমানির গোলে পিছিয়ে পড়ে আল নাসর। দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। 56 মিনিটে সেনেগাল তারকা সাদিও মানের বাড়ানো পাসে সহজ ফিনিশ করেন CR7। এর 8 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন 5 বারের ব্যালন দা অর জয়ী। এই জোড়া গোলের ফলে রোনালদোর সৌদি প্রো লিগে গোল সংখ্যা দাঁড়ালো 72টিতে। একই সঙ্গে তার পেশাদার ক্যারিয়ারে গোল হলো 933টি, যা তাকে আরও এক ধাপ এগিয়ে দিল 1000 গোলের স্বপ্ন পূরণের পথে। এই ছিল এই মুহূর্তে খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।